প্রথমেই আমি কারুকে ধন্যবাদ জানাতে চাই। দীর্ঘদিন ধরে আমি কারুর সঙ্গে যুক্ত এবং ঈশান পট্টনায়ক আমার কাছে একজন বিস্ময়কর মানুষ। বিস্ময়কর শুধুমাত্র তার কাজের জন্য, তার ভাবনা, তার নান্দনিকতা, তার রুচিবোধ, তার শিক্ষা। তিনি শান্তিনিকেতনের কেউ নন, পড়াশোনাও করেননি কোনোদিন, কিন্তু শুধু শান্তিনিকেতন বলে নয়, তার শিল্পবোধ এবং জীবনধারাকে মেলানোর যে প্রয়াস, কোনো আর্কাইভ করে রেখে দেওয়ার যে প্রয়াস, সেটা নয়, সেটা পাশাপাশি আজকের আমাদের যে জীবনযাত্রা সেখানে নিয়ে চলার প্রয়াস, সেটাকে আমি একদম অন্তর থেকে সাধুবাদ জানাই। দ্বিতীয়ত ধন্যবাদ জানাই দীপাঞ্জনকে, খুব স্নেহের মানুষ আমার কাছে, এবং সেটাও রবীন্দ্রনাথের সূত্রেই ওর সঙ্গে আমার যোগাযোগ। রবীন্দ্রসঙ্গীত আমাদের প্রতিষ্ঠান দক্ষিণ, সেখান থেকেই আলাপের সূত্র, এবং ওরও নানা রকম উৎসাহ। ও সরাসরিভাবে শান্তিনিকেতনের কেউ নয়, বা ওর যে মানে দীর্ঘকালই আমি দেখেছি ওর যে প্রশ্ন, ওর যে শিল্পধারা, ওর যে অন্বেষণ, ওর মতো করে যতটুকু সম্ভব আরো হয়তো করা উচিত, ও করে চলেছে এবং এর সঙ্গে ও যুক্ত। তো এবং পুরো এন্টায়ার কারু টিমকে, যারা এই অভিনব প্রয়াসটি আমাদের সামনে এনেছেন। বেঙ্গল ঘরানার পক্ষ থেকেও আমি ধন্যবাদ জানিয়ে দিলাম কারুকে, কারণ বেঙ্গল ঘরানার মেয়ে আড্ডাকে এবং বেঙ্গল ঘরানাকে যেভাবে এই উৎসবে তারা আমন্ত্রণ জানিয়েছেন, সেটাও নিশ্চয়ই আলাদা করে বলার অপেক্ষা রাখে। এগুলো তো গেল ধন্যবাদ জ্ঞাপন। দ্বিতীয় যেটা বলতে চাইছিলাম, যে আজকের যে ভাবনা, আমরা চাইছিলাম যে একটা খুব মানে সঙ্গে সুমন বললেই, বিতর্ক বললেই তো মিডিয়া চলে আসে আর সঙ্গে সুমন চলে আসে, ওরকম কোনো বিতর্ক নয়, কিন্তু যারা, যেটা আগেই বললাম, যারা এই জীবনধারার কোনো মধ্যে কোনো না কোনো ভাবে কোনো চর্চায় যুক্ত, কেউ হয়তো নাচ করছেন, কেউ হয়তো লিখছেন, কেউ হয়তো রবীন্দ্র জীবনধারায় বিশ্বাসী এবং সেটাই যাপন করছেন। সবকিছু তো জাহির করে বলে দেখানোর সময় যদিও এটা, কিন্তু অনেক কিছু আবার নয়। আজকে আর মঞ্চের বাইরেও যারা আসন গ্রহণ করেছেন, তাদের মধ্যেও বহু বিশিষ্ট গুণী ব্যক্তিত্ব আছেন, যারা রবীন্দ্রনাথকে নিয়েই, শান্তিনিকেতনকে নিয়েই আছেন। হয়তো তাদের মানে সে অর্থে খুব প্রকাশটা খুব উচ্চ স্বরের নয়। তো এই উভয় পক্ষের সম্মেলন, এটা মত বিনিময়ই আমি বলবো, যেখানে পক্ষে বিপক্ষের একটা জায়গা আছে। প্রত্যেককে 5 মিনিট করে সময় দেওয়া হবে তাদের মতামত জানানোর জন্য। যখনই যে বক্তা বলবেন তিনি যদি বলে দেন যে আমি বিপক্ষে বলছি না পক্ষে বলছি, সেটা প্রথমে বলে দিলে আমাদের সুবিধা হয়। অবশ্যই আমরা দর্শক থেকেও প্রশ্ন নেব, কারণ এটা মানে এক ধারার বিষয় নয় যে এক ধরনের বিষয় থেকে বলে যাওয়া হবে। আমি শুধু সূচনাটা করে দিতে চাই, সে কারণেই আমি একটু পড়ছি রবীন্দ্রনাথ থেকে, কারণ এখানে রবীন্দ্রনাথের বাইরে কোনো ভাষায় কথা বলাটাও বোধহয় বাতুলতা মনে হবে, মানে যদি আমি রবীন্দ্রনাথের বিষয় নিয়ে কিছু বলতে চাই। আমরা এতদিন প্রত্যহ আমাদের উপাসনা থেকে কি ফল চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম শান্তি। ভেবেছিলাম এই উপাসনা বনস্পতির মতো আমাদের ছায়া দেবে, প্রতিদিন সংসারের তাপ থেকে আমাদের বাঁচাবে। কিন্তু শান্তিকে চাইলে শান্তি পাওয়া যায় না, তার চেয়ে আরো অনেক বেশি না চাইলে শান্তির প্রার্থনাও বিফল হয়। আমাদের শান্তিতেও চলবে না, আমাদের প্রেম দরকার। আমার এটা পড়তে পড়তে মনে হচ্ছিল, আরে আজকে তো প্রেম দিবস, আমরা মানি বা না মানি। তো সেখানে রবীন্দ্রনাথের এই কথাটা আমার কাছে অত্যন্ত দামি মনে হচ্ছিল। নানা ঘটনায় দেখতে পাই সংসারের সঙ্গে আমাদের সম্বন্ধ সহজ হয়নি। রোগীর সঙ্গে তার বাহিরের প্রকৃতির সম্বন্ধ যেরকম, সেই রকমই হয়ে আছে। বাহিরে যেখানে সামান্য ঠান্ডা, রোগীর দেহে সেখানে অসহ্য শীত। আমাদেরও সেই দশা। বাহিরের সঙ্গে ব্যবহারে আমাদের ওজন ঠিক থাকছে না। ছোট কথা অত্যন্ত বড় করে শুনছি, ছোট ব্যাপারে অত্যন্ত ভারী হয়ে উঠছে মন। আমরাও তাই দেখছি আমাদের নিজের কেন্দ্রের দিকের টানটা অত্যন্ত বেশি। আমাদের স্বার্থ ভিতরের দিকেই টানছে, অহংকার ভিতরের দিকেই টানছে। এই জন্যই সব জিনিসই অত্যন্ত ভারী হয়ে উঠছে। যা তুচ্ছ তা কেবলমাত্র আমার ওই ভিতরের টানের জোরেই আমাকে কেবলই চাপছে। সব জিনিসই আমাকে ঠেসে ধরছে, সব কথাই আমাকে ঠেলে দিচ্ছে।
ক্ষণকালের শান্তির দ্বারা এটাকে ভুলে থেকে আমাদের লাভটা কি? এই চাপটা হালকা হয় কখন? প্রেমে। তখন যে ওই টানটা বাহিরের দিকে যায়। আমাদের জীবনে তার অনেক পরিচয় পেয়েছি। যেদিন প্রণয়ের সঙ্গে আমাদের প্রণয় বিশেষভাবে সার্থক হয়েছে, সেদিন যে কেবল আকাশের আলো উজ্জ্বলতর, বনের শ্যামলতা শ্যামলতর হয়েছে তা নয়, সেদিন আমাদের সংসারের ভারাকর্ষণের টান একেবারে আলগা হয়ে গেছে। অন্যদিন ভিক্ষুক খেয়ে যখন একমাত্র পয়সা দেওয়ার ক্ষেত্রে 1 পয়সা দিয়ে ক্ষান্ত থাকি, সেদিন তাকে গোটা আদুলি দিয়ে ফেলি। অর্থাৎ অন্যদিন 1 পয়সার যে ভার ছিল, আজ 32 পয়সার সেই। অন্যদিন যে কাজে হয়রান হয়ে পড়তুম, আজ সে কাজে ক্লান্তি নেই। হঠাৎ কাজ হালকা হয়ে গেছে। পয়সা সেই পয়সাই আছে, কাজ সেই কাজই আছে, কেবল তার ওজন কমে গেছে। কেননা টান যে আজ আমার নিজের কেন্দ্রের দিকে নয়, প্রেম যে আমাকে বাইরে টেনে নিয়ে গেছে, এক মুহূর্তে জগতের সঙ্গে আমাকে যুক্ত করে দিয়েছে। আমাদের সাধনা যেমনই হোক, আমাদের সংসার সেই সঙ্গে যদি হালকা হতে না থাকে, তবে বুঝবো যে হলো না। যদি বুঝি টাকার ওজন তেমনি ভয়ানক আছে, উপকরণের বোঝা তেমনি আমাকে চেপে আছে, তার মধ্যে অতি ছোটটুকুকেও ফেলে দিতে পারি এমন বল আমার নেই। যদি দেখি কাজ যত বড়, তার ভার যেন তার চেয়ে অনেক বেশি বড়, তাহলে বুঝতে হবে প্রেম জোটেনি। আমাদের বরণ সভায় বর এখনো এসে পৌঁছয়নি। প্রতিদিন প্রাতে যখন অন্ধকারের দ্বার উদ্ঘাটিত হয়ে যায়, তখন যেন দেখতে পাই বন্ধু দাঁড়িয়ে আছে। সুখের দিন হোক, দুঃখের দিন হোক, বিপদের দিন হোক, তোমার সঙ্গে আমার দেখা হলো বন্ধু। আজ আমার আর ভাবনা নেই, আমার আজ সমস্তই সহ্য হবে। যখন প্রেম না থাকে, তখনই শান্তির জন্য আমরা দরবার করি। তখন অল্প পুঁজিতে যে কোনো আঘাত সইতে পারিনি। কিন্তু যখন প্রেমের অভ্যুদয় হয়, তখন যে দুঃখ, যে অশান্তিতে সেই প্রেমের পরীক্ষা হবে, সেই দুঃখ অশান্তিকেও মাথায় তুলে নিতে পারি। হে বন্ধু, উপাসনার সময় আমি আর শান্তি চাইবো না, আমি কেবল প্রেমই চাইব। আমার মনে হয় এটা রবীন্দ্রনাথের একটা জীবনবোধ। সেই জীবনবোধে দাঁড়িয়ে একটা দিক আমি জাস্ট তুলে ধরলাম, এবং আজকে এরকম একটি বিষয়, বসন্ত, উত্তরায়ণ এবং প্রেম দিবস, রবীন্দ্রনাথ সম্পর্কিত যা কিছু, সেটাই কি রাবীন্দ্রিক? বা রাবীন্দ্রিক বলে আমরা কি বুঝি, বা আদৌ কি রাবীন্দ্রিক বলে কিছু হয়? আমরা কি একটা টাইপ কাজ করে দিচ্ছি, দাগিয়ে দিচ্ছি যে অমুক অমুক অমুকটা হলে সেটাই রাবীন্দ্রিক, অমুক শাড়ির সঙ্গে অমুক সাজ তবেই রবীন্দ্রনাথের গান, বা অমুক ভাবে আচরণ, কথা বলা, বিশ্বাস, এইগুলো থাকলে তবেই বোঝা যাবে যে সেটা রাবীন্দ্রিক। অথচ ব্যাকরণগত ভাবে যদি দেখি, রাবীন্দ্রিক শব্দটার অর্থ হলো রবীন্দ্রনাথ সম্পর্কিত যা কিছু। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই রাবীন্দ্রিক চর্চা, যেটা রাবীন্দ্রিক করে গান গেও, আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শিখি না, আমি রাবীন্দ্রিক শিখি, এই যে ধারণা, রাবীন্দ্রিকের যে ধারণা তৈরি হয়েছে, সেটা কি আদৌ রবীন্দ্রনাথ সমর্থিত বা রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে এসছে, নাকি আমরা তৈরি করে ফেলেছি আমাদের নিজেদের সমস্ত কিছুকে জাহির করার জন্য? এটাই আমাদের বিতর্কের মূল কথা। আমি প্রথমেই অনুরোধ করব সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে। সবাইকে আজকে এখনো দুপুরটা শেষ হয়নি, তাই বিকেলের শুভেচ্ছা জানাতে পারছি না। সবাইকে শুভেচ্ছা। আমি পক্ষে বলবো আজকের বিষয়টা হচ্ছে যে রাবীন্দ্রিকতা বলে সত্যি কিছু আছে কিনা, বা যিনি আমাদের ইন্ট্রোডাকশনটা করলেন, তিনি বললেন যে রাবীন্দ্রিকতা কি ফ্লুইড, বা আমাকে একজন গতকাল জিজ্ঞেস করেছেন যে রবীন্দ্রনাথ নিজেই কি রাবীন্দ্রিক। এখন আমার যেটা মনে হয়েছে এত বছর ধরে, সেটা হচ্ছে যে
রাবীন্দ্রিকতা একটা এফেক্টলেস ব্যাপার নয়। রাবীন্দ্রিকতা অবশ্যই অবশ্যই এক্সিস্ট করে। রাবীন্দ্রিক কথা অবশ্যই প্রাসঙ্গিক, কিন্তু সেটা অর্জন করার ব্যাপার একটা সাসপেন্ডেড রিয়েলিটির মতো। রাবীন্দ্রিকতা মানে এটা গ্রাউন্ডের ব্যাপার না, এটা অর্জিত, এটা এখানে উত্থিত জায়গায় একটা থাকে, নিজেকেও তুলে আনতে হয় ওই জায়গাটায় পৌঁছতে গেলে। ওটা মানে এর অটোমেটিক্যালি হয় না, ওটার জন্য একটা চর্চা দরকার, ওটার জন্য একটা পরিবেশ দরকার। দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের সরাসরি রবীন্দ্রনাথ চর্চা বা সেই পরিবেশটার মধ্যে না থাকলে রাবীন্দ্রিকতাকে আত্মস্থ করা যায় না, বা কোনটা রাবীন্দ্রিক কোনটা রাবীন্দ্রিক নয় বা তার থেকে ভিন্ন সেটাকেও কিন্তু চিহ্নিত করা যায় না বা চিনতে পারা যায় না। রবীন্দ্রনাথ কি নিজেই রাবীন্দ্রিক ছিলেন? রবীন্দ্রনাথ নিজে রাবীন্দ্রিক ছিলেন, অবশ্যই ছিলেন। কারণ রাবীন্দ্রিকতা কোনো একটা গ্যালভানাইজেশন আমি বলবো। তার মধ্যে উপনিষদ আছে, তার মধ্যে ভারতের যে জ্ঞান আছে, তার সৌন্দর্য বোধ আছে, ভারতবর্ষের যেটা আদি সেটা আছে, আবার বিদেশও আছে। রবীন্দ্রনাথের গানের মধ্যে যে ইনফ্লুয়েন্স আছে বাইরের, শান্তিনিকেতন যেভাবে রবীন্দ্রনাথ যে কল্পনায় তৈরি করেছিলেন তার মধ্যে তো সম্পূর্ণভাবে পরতে পরতে রাবীন্দ্রিকতা। আমি শান্তিনিকেতনে ছিলাম অনেকটা লম্বা একটা সময় টানা। আমার মনে হতো যে শান্তিনিকেতনকে যদি আপনি দেখবেন যে শান্তিনিকেতন আরবান নয়, শান্তিনিকেতন গ্রামও নয়, শান্তিনিকেতন একটা অন্যরকম একটা জায়গা। শান্তিনিকেতনের গাছগুলোকেও দেখে মনে হয় যে গ্রামও নয় শহরও নয়, শান্তিনিকেতনের গাছগুলোর মধ্যেও একটা রাবীন্দ্রিকতা আছে। ওই যে সবুজ রংটার মধ্যে যে ফুলগুলো ওখানে ফোটে, যেভাবে রাস্তাগুলো তৈরি হয়েছে, যেভাবে ওখানে স্থাপত্য, এবং যা সমস্ত রবীন্দ্রনাথ একটু 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 করে সমস্ত পৃথিবী থেকেই নিয়ে গিয়ে একটু একটু করে ওর মধ্যে বসিয়েছেন, এবং সেখান থেকেই একটা রাবীন্দ্রিকতা ঠিক বলতে আমরা যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে সেটা তো সবচেয়ে বেশি শান্তিনিকেতনে গিয়ে অনুভব করা যায়। কিন্তু এটা সবটাই একটা চর্চিত ব্যাপার। মানে আপনি ধরুন খুব রাবীন্দ্রিক হচ্ছেন এবং আপনি রাবীন্দ্রিকতাকে খুব নিজের মধ্যে ক্যারি করেন, কিন্তু আপনি ধরুন একটা ট্রেন ফেল করে যাচ্ছে, আপনি ছুটছেন বাক্স বিছানা বাচ্চা কাচ্চা নিয়ে, তখন আপনার রাবীন্দ্রিকতা ছুটে যাবে। রাবীন্দ্রিকতা একটা ভিন্ন ধরনের রিয়ালিটি, সেটা আমি যেটা আগেও বললাম, একটা সাসপেন্ডেড রিয়ালিটি, একটা সাসপেন্ডেড এস্থেটিক্স, একটা মরালিটি, একটা ভ্যালু, একটা নান্দনিকতা, যেটা অবশ্যই আছে, আমরা চারপাশে দেখতে পাই। একটু প্রতিদিনের সংঘর্ষগুলো থেকে, প্রতিদিনের যে দৈন্যতা, আরো অনেক যেগুলো আমাদেরকে মানে ভারী করে তোলে ভেতরে, সেখান থেকে বেরিয়ে যখন আমরা একটু বাঙালিরা একটু ভালো কিছুর দিকে যেতে চাই, একটু সেই পরিবেশটার মধ্যে ঢুকতে চাই, সেটার মধ্যে থাকতে চাই, তখনই আমরা দেখতে পাই যে বাঙালির মধ্যে রাবীন্দ্রিকতা তার সমস্ত সৌন্দর্য নিয়ে, চেতনা নিয়ে, তার সে যেটাকে ক্যাটার করে, সে যেটাকে নিজের মধ্যে আনতেও চায়, সেইটা নিয়ে কিন্তু বাঙালিকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে হ্যাঁ, এর মধ্যে একটা সেই রাবীন্দ্রিকতার চর্চা আছে, বা সেটা বহন করছেন সেই ব্যক্তি, সেই পরিবেশ, সেই স্কুল। যদি সে একটা স্কুল হয়, স্কুল অফ থট, স্কুল অফ আর্ট যদি হয়, রাবীন্দ্রিকতা বেসিক্যালি একটা আর্ট অফ লিভিং, এবং সেটা অর্জন করতে হয়, সেটা জাস্ট পড়ে পাওয়া নয়, তার জন্য নিয়মিত চর্চা, এবং সেটা মাঝে মাঝে হাত থেকে বেরিয়ে যায়। কারণ আমাদের যখন খুব ডিফিকাল্ট টাইম, যেখানে আমাদের মানে খুব ক্রিটিক্যালি আমাদের খুব বিহেভ করতে হয়, যেরকম আমি বললাম, তখন রাবীন্দ্রিকতাটা কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যায়। সেই জন্য রাবীন্দ্রিকতা একটা উত্থিত রিয়েলিটির মতো, এবং সেটাকে ধরে রাখতে হয়, সেটা এফর্টলেস নয়, কিন্তু সেটা আছে। রাবীন্দ্রিকতা অবভিয়াসলি এফর্টলেস নয় এবং তাকে ধরে রাখতে হয়, কিন্তু আদৌ রাবীন্দ্রিক বলে কিছু আছে যিনি শান্তিনিকেতনে পড়াশোনা করেননি,
যার মধ্যে ওই জীবনধারা নেই, যিনি ওই খেলার মাঠে মেঘ আসছে এবং সেটাতে ছুটতে ছুটতে বর্ষার গান গেয়ে ওঠেননি, তিনি কি তাহলে রবীন্দ্রিক নন? নাকি যিনি শহরে বসে বা যে কোনো বিশ্বের প্রান্তে বসে রবীন্দ্রনাথ পড়ছেন, রবীন্দ্রনাথ চর্চা করছেন, রবীন্দ্রনাথের জীবন বোধকে বিশ্বাস করে বেঁচে আছেন, তিনি কি রবীন্দ্রিক? আসলে রবীন্দ্রিক বলে কি কিছু হয় অভিষেক? তোর পড়াশোনা, তোর চর্চা এবং তোর কাজের মধ্যে প্রবলভাবে আমার মনে হয় কি সত্যি অভিষেক তো শান্তিনিকেতনের পড়াশোনা, ওর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, আলাদা ছাপ রেখে যাচ্ছে। কি একটা যেন কিছু একটা ছুঁয়ে দেওয়া হয়, সেটাতে মনে হয় ও তো শান্তিনিকেতন ব্যাকগ্রাউন্ড। তো রবীন্দ্রিক বলে কি কিছু হয়? এই যে বেড়ে ওঠা তোর, এবং সেটাকে একটা শুধু যে তুই নিজের মনে মাধুরী দিয়ে তৈরি করছিস তা না, সেটা যে সর্বত্র সেটার একটা চাহিদা তৈরি হচ্ছে, এই যে পোশাক ভাবনা, এই যে ডিজাইন যেটা আমরা বলছি, এবং মানুষ সেটাকে গ্রহণ করছে যে হ্যাঁ, অভিষেকের পোশাক পরলে আমি জানি নিশ্চিন্ত বাবা, আমার দিকে লোকে তাকাবে, কিন্তু আমি যে রুচিশীল সেটা আমি প্রমাণ করে দিতে পারবো। তো এই যে যাত্রা, এখানে শান্তিনিকেতন এবং এই রবীন্দ্রিকতা আদৌ মানে কিভাবে আছে? নমস্কার। ফার্স্টলি বলি, আমি এখানে যারা যারা বসে আছেন স্টেজে, দেবলীনা ছাড়া বাকিদের মানে এতই গুণীগান মানুষ, তার কাছে আমার কথা বলাটাই খুব ছোট আমার কাছে মনে হচ্ছে। কিন্তু হ্যাঁ, রবীন্দ্রনাথ বা রবীন্দ্রিক বলে কিছু আছে কি না আছে, তার থেকে আমার লাইফে একটা বেসিক ফান্ডা আছে। অল্প বিদ্যা যেরকম ভয়ঙ্করী, অল্প রবীন্দ্রনাথ ভয়ঙ্করী। মানে রবীন্দ্রনাথকে রবীন্দ্রিক বলে কোট করে দেওয়াটা ইজ ভেরি ইজি, বা সেটাকে নিয়ে কি বলবো, মানে সেটাকে ট্যাগ করে দেওয়াটা ইজ ভেরি ইজি। কারণ রবীন্দ্রনাথ কিন্তু কোনো ফ্রেমের মধ্যে আটকাতে পারবে না। কিন্তু আমার কাছে রবীন্দ্রনাথ আমার চেতনা। আমি যে মানুষটা কলাভবনে ফার্স্ট ইয়ারে ছিলাম, আমি যে মানুষটা কলাভবনে সিক্সথ ইয়ার থেকে বেরিয়েছি, দুটো সম্পূর্ণ ডিফারেন্ট মানুষ, এবং আমার কাছে সেটা রবীন্দ্রনাথ। কিন্তু তার মানে এই নয় যে এই যে আইডেন্টিফাই করে দেওয়া যে আমি রবীন্দ্রিক, সেটা কিন্তু আমার মধ্যে নেই। সেটা মনে হয় কলাভবনে পড়ার একটা সুবিধা, কারণ কলাভবন হলো বাকি শান্তিনিকেতন ইউনিভার্সিটির মানে অন্য অন্য বিভাগের থেকে, সুশোভনদাও এখানে আছে, যে আমরা সবার আগে রুল ভাঙতে শিখি। আগে বাঘটা ভেঙে দিয়ে আমরা ফার্স্ট ইয়ারে গিয়ে, তারপর আমরা অনেক কিছু শিখি চারিপাশটা থেকে। আমি শান্তিনিকেতনে থেকে ছোট জিনিসের মধ্যে থেকে অনেক কিছু শিখেছি, এবং সেটা আমার মননের মধ্যে রয়ে গেছে। এবং তুমি যে বললে এই যে ছোট ছোট ছোঁয়াগুলো, এগুলো কিন্তু ইন্টেনশনালি আসে না, এটা ওই শিক্ষা, ওই যাপনটা থেকে এই রিফ্লেকশনটা আসে। কিন্তু আমার একটাই অসুবিধা, মানে মানুষ অতি সংরক্ষিত করতে গিয়ে রবীন্দ্রনাথকে খুব আটকে ফেলেন। যে মানুষটি সবসময় বাঁধ ভেঙে দেওয়ার কথা বলেছে, যে মানুষটি সারা বিশ্বের থেকে ইন্সপায়ার হয়ে এত কিছু সৃষ্টি করেছেন, তাকে তুমি একটা ফ্রেমের মধ্যে আটকে দিলে কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, মানে এখন যেটা হয়ে গেছে, রবীন্দ্রিক বা রবীন্দ্রিকতা দেখাতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি তুলে মাথায় 4টে প্লাস্টিকের ফুল লাগিয়ে, ফুল লাগিয়ে চলে, বলছি না আমি ভীষণ রবীন্দ্রিক হয়ে গেলাম, বা উইকেন্ডে গিয়ে শান্তিনিকেতনে হাটে 4টে নাচলাম, আমার ভীষণ রবীন্দ্রিক হয়ে গেলাম। আমার এই রবীন্দ্রিকতাটাতে আপত্তি আছে। এটাই প্রশ্ন, যে মানে আমাদের সব মানে আমরা দেখে আসছি, এটা তো প্রশ্ন করতেই পারি, যে আমি রবীন্দ্রনাথের গান গাইবো ঢাকাই শাড়ি পরে, একটা কানে ফুল দিয়ে, হ্যাঁ, বা মানে মানে এই ধারাগুলোই নাকি রবীন্দ্রিক? বা মাঘোৎসবে সারাক্ষণ আমরা সাদা এবং কালো পাড়ের শাড়ি পরি। আমি একবার নাকছবি পরে গেছিলাম উপাসনা মানে উৎসবে, এরকম না যে কোনো স্মরণ সভা। আমাকে খুব মানে খুবই গুণী একজন আশ্রমিক দেখে প্রচন্ড ধমকেছিলেন, সমাজে মন্দিরে এসো নাকছবি পরে না। হ্যাঁ, আমার একটা জিনিস আছে, একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা রুলস থাকে। আমি কখনোই চাইবো না উপাসনা গৃহে আমি হাফ প্যান্ট জিন্স পরে ঢুকবো। তার যে একটা নান্দনিকতা আছে, তার যে একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটাকে আমি সম্মান করব। তার মানে এই নয় আমি যখন রবীন্দ্রনাথকে চর্চা করবো ইন ডিফারেন্ট ফিল্ড, আমি রবীন্দ্রনাথকে চর্চা করি আমার পোশাক আশাকের মাধ্যমে, কিন্তু তার মানে এই নয় আমি প্রত্যেকটাতে একটা আর্দি কালার টোনে আলপনা আঁকি বসে। আমার কাছে কিন্তু রবীন্দ্রনাথ সেটা নয়। আমার কাছে রবীন্দ্রনাথ তার থেকে অনেক বাইরে। আমার কাছে রবীন্দ্রনাথ আমাকে মুক্ত চিন্তা করতে শিখিয়েছে। রবীন্দ্রনাথ যেভাবে নিজে সেজেছেন, একদমই, মানে ওনার মতন ফ্যাশন আইকন এখনো অব্দি মানে সারা বাংলায় কেউ নেই।
তো তাকে সে তো নিজেকে সারা পৃথিবীর থেকে অ্যাডাপ্ট করে করে নিজের সৃষ্টি করেছে। আমার মনে হয় যারা রবীন্দ্রনাথ চর্চা করেন তারাও কিন্তু এই নতুনের সৃষ্টির পথে এগোয়। তুমি যে কথাটা খুব ইম্পর্টেন্টলি বললে, আমি অনেক আমার বন্ধু বান্ধব যাদের কোন অনুষ্ঠানে আমি পোশাক দিয়ে সাজিয়েছি বা কিছু করেছি, ফর এক্সাম্পল নাম নিয়েই বলছি, ইমনের একটা অনুষ্ঠানে আমরা তাকে একটা অন্যভাবে সে রবীন্দ্রসঙ্গীত গাইবে কিন্তু তাকে একটা অন্য পোশাক পরে আমি পাঠিয়েছি। তাতে ভীষণ তাকে ট্রোল করা হলো, কেন সে একটা জামদানি ড্রেস পরে রবীন্দ্রনাথ গাইছে, কেন সে গুরুটি হ্যান্ডলুম শাড়ি পরে রবীন্দ্রনাথ গাইছে না। আমি বললাম এইটা কোথায় লেখা আছে? যে মানুষটা বাদ ভাঙতে শেখাচ্ছে তাকে তুমি বারবার সেই ফ্রেমের মধ্যে আটকে একটা আন্ডারলাইন করে দিচ্ছ যে এইটুকুনি থেকে এইটুকুনি হলেই সে রাবীন্দ্রিক, তার বাইরে বেরোলেই সে রাবীন্দ্রিক নয়। এইটাতে আমার আপত্তি। আর তোর যে চর্চা, তোর যে শেখা কলা ভবনে, এটাও খুব ইম্পর্টেন্ট যে আমরা দূর থেকে ভাবি যে শান্তিনিকেতনের অনেক নিয়ম আছে, বেড়া আছে, সেটা টপকে শহরের মানুষ সেখানে সাদরে আগ্রহ নয়, কারণ ওরাই অনেক বেশি রাবীন্দ্রিক। একদমই নয়। তার সব থেকে বড় এক্সাম্পল কলাভবন। কারণ আমার কলাভবনে আমার ক্লাসমেটসের মধ্যে আমরা 5-6 জন বাঙালি, তাছাড়া সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে পড়াশোনা করছে, কিন্তু তাদের যে চেঞ্জ ওভারটা সেইটাই কিন্তু রাবীন্দ্রিক। কারণ আমি আমার ক্লাসমেটদের দেখেছি পাঞ্জাব থেকে, গোয়া থেকে, বম্বে থেকে, বিভিন্ন প্রান্তে থেকে এসছে একটা অন্য মানুষ। সে যখন পোস্ট গ্রাজুয়েশন বেরোচ্ছে সেটা অন্য মানুষ। আমার মনে হয় এইটা রবীন্দ্রনাথ, এইটা কলাভবনের পড়াশোনা, এইটা তার শিক্ষা। আমরা কিন্তু আমাদের কোনো মাস্টারমশাই কোনোদিনও বলেনি যে তুমি এইটা করো। আমার এখনো মনে আছে, আমি ফার্স্ট ইয়ারে ক্লাস করাতাম, প্রথম 3 দিন আমাকে বললো তুমি সোজা লাইন আঁকো, একটা শিটে সোজা লাইন আঁকো। 3 দিন হয়ে গেল, তারপর দিন থেকে বললো প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বিভিন্ন রকমের লাইন আঁকো। আমি জানাটা শিখলাম, সেটাকে ভাঙতেও শিখলাম। এইটা রবীন্দ্রনাথ। আমার মনে হয় এই যে ফ্রেমটা জেনে ফ্রেমের বাইরে গিয়ে কিছু করা, এইটা রবীন্দ্রনাথ। মানে আমি যখন একটা খাবার খাই, বিভিন্ন জিনিস থেকে পুষ্টি পাই। আমি তো কপাল লিখিনি আমি আজকে ডিম খেয়েছি বলে আমার ডিমের পুষ্টি আমার শরীরে বইছে। রবীন্দ্রনাথ আমাকে সেই পুষ্টির মতন, যেটা আমার শরীরের মধ্যে রয়েছে অলরেডি, সেটাকে আমাকে আলাদা করে ব্যক্ত করতে হয় না যে আমি রাবীন্দ্রিক। রাবীন্দ্রিক বলে কিছু হয় না, আমার মতে তো হয় না। তোমার কাছে আসি, তোমার জীবনধারা, তোমার পুরো সঙ্গ, বিভিন্ন মানুষের সঙ্গে তোমার আলাপচারিতা, তোমার গানের প্রতি আকর্ষণ, তোমার লেখা, রাবীন্দ্রিক বলে কিছু হয়? তুমি কি বুঝেছো? আমার পাশে যশোধারা, সঙ্গীতা, অদিতি বসু রায়, দেবলীনা কুমার, অভিষেক রায় সকলেই আমার আপনজন। আরেক আপনজন শ্রবন্তী আমায় এখানে ডেকেছেন। আমি রাবীন্দ্রিকতার পক্ষেই বলবো, আমার যদিও কোনো যোগ্যতা নেই, যা মনে হয় তাই বলবো। আরেকটা হলো, আজকে হলো বিশেষ ভালোবাসার দিন। রোজই আমাদের ভালোবাসার দিন, রোজই আমাদের রবীন্দ্রনাথ। এই রাবীন্দ্রিকতা নিয়ে মাঝে মাঝেই আমরা কিছু প্রশ্নের মুখোমুখি হই। আমি কয়েকটা ঘটনা শুধু বলবো। সেটা হলো 1994 সালে একজন 28-29 বছরের মা তার 4 বছরের মেয়েকে নিয়ে প্রথম শান্তিনিকেতনে যান। শান্তিনিকেতনে যখন যাওয়া হয় তখন সঙ্গে ছিলেন এখন খ্যাতনামা চিত্রকর মিঠু সেন, তখন সে কলাভবনের ছাত্রী। আর ছিলেন গায়ক বিক্রম সিং খাঙ্গুরা, যিনি এখন আমাদের মধ্যে নেই। তো কলাভবনের ভেতর দিয়ে যখন ঢোকা হচ্ছে তখন বাচ্চাটি হঠাৎ তার মাকে জিজ্ঞেস করে, মা এখান দিয়ে কি রবীন্দ্রনাথ হেঁটেছিলেন? হাতে একটু ধুলো তুলে নিলেন। মা উত্তর দেন যে হ্যাঁ হেঁটেছিলেন। তার মানে কি এখানে ওনার পায়ের ধুলো আছে? আমি বললাম যে, মা উত্তর দেন যে হ্যাঁ আছে। মেয়েটি ওখানেই বসে পড়ে হাউ হাউ করে কাঁদতে থাকেন। এই যে মেয়েটি না বুঝে জেনেই যে ওখানে কাঁদতে থাকলেন রবীন্দ্রনাথের জন্য, এটাই আমি মনে করি রাবীন্দ্রিক। আরেকটি হলো আমাদের পারিবারিক বন্ধু মণিকুন্তলা, তার ছেলের বউ হাতে সকাল থেকে আমাকে বলছে আজকে আমি একটা জিনিস শিখতে চাই, আজকে আমি একটা জিনিস শিখতে চাই। আমি বললাম কি লিখতে চাও? তখন উনি ছেলের যে ঘরে ফুলসজ্জাটা হবে সেই ঘরের বাইরে রজনীগন্ধা দিয়ে লিখলেন, আজি বিজন ঘরে নিশীথ রাতে। এই লেখাটা উনি লিখলেন, কাউকে দিয়ে করালেন আর কি। তখন আমার মনে হলো যে নিশ্চয়ই ওনারও নিজের ওই দিনটার কথা মনে পড়ছে। এইভাবেই বংশ পরম্পরায় রবীন্দ্রনাথ এসে গেলেন। আরেকটা আমার পুত্র সময় একজন আছেন সুমন সেনগুপ্ত, তিনি রোজ অফিসে যাওয়ার সময় দীর্ঘক্ষণ সময় লাগে
তিনি ওই সময়টা কি করেন, ওই সময়টা উনি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বই নিয়ে পাঠ করতে করতে যান অথবা গান গান। আর একজনকে আমি জানি যে তার মা খুব বিখ্যাত গাইয়ে গান গান করতেন, রবীন্দ্রসঙ্গীত গান করতেন। ছোট থেকে সেই মেয়েটি রবীন্দ্রনাথের ঘর যেতে বড় হয়েছেন। তার 2 বছর আগে তার স্বামী চলে যান। তার যে এই শোক, এই অসহনীয় শোক, সে কিন্তু সহ্য করেছিলেন ওই রবীন্দ্রনাথকে ধরে। আরেকটা কথা আমি বলি যে রবীন্দ্রনাথ আমাদের ছোটবেলার যে শিশুদের জন্য যে বই লিখেছেন সহজ পাঠ, এই সহজ পাঠটাও আমার কাছে রাবেন্দ্রিকই মনে হয়। কারণ যখন এখনকার ছোট ছোট পরিবারের কোনো বাচ্চা যখন সহজ পাঠটি পড়ে যে ভাত আনো বড় বউ, তার তো কোনো ধারণা নেই ভাত আনো বড় বউ, তখন সে নিশ্চয়ই তার মাকে জিজ্ঞেস করে যে ভাত আনো বড় বউ ব্যাপারটা কি। মা তখন বোঝান, তখন বোঝাতে গিয়ে বাচ্চাটি জানতে পারে যে একটা সময় আমাদের এত বড় একটা পরিবার থাকতো, সেই পরিবারে একজন বড় বউ থাকতেন। এখানেই আমার মনে হয় সেই বাচ্চাটি যে জানতে পারলো বা শিখতে পারলো, এটাই রাবেন্দ্রিক। আর একটা হলো যে 2025 সালে দুর্গাপুজোর আগে আমি ভাগীরথী ট্রেনে করে বহরমপুর যাই। বহরমপুর যেতে ট্রেনে করে যাচ্ছি, এমন সময় একজন মা আর মেয়ে উঠলেন ট্রেনে। দুজনেই অন্ধ। গানটা কি গাইছেন? আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। গাইছেন বিশদে যোচনা কুসুম কোমল। এই বিশদে যোচনা দেখছেন কি করে? না, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে দিয়ে। আমাদের একটা জিনিস মনে পড়ে যে 18 বছরের একটি জন্মান্ধ মেয়ে, বিটোফনের বন্ধু কন্যা, বিটোফনকে বলেন জ্যোৎস্না কাকে বলেন। বিটোফন বলতে গিয়ে থমকে যান। উনি কি করলেন? ঘোড়া নিয়ে ঘর থেকে বেরিয়ে ঘোড়ায় চড়ে বন থেকে বনান্তরে দৌড়ে বেড়াতে লাগলেন জ্যোৎস্না রাতে। তারপরে এসে নোটেশনের পর নোটেশন তুলতে লাগলেন। তারপরে উনি লিখলেন আমাদের সেই মুনলাইট সোনাটা, এটা লিখলেন। এই দিয়ে উনি বোঝাতে লাগলেন আমাদের ওই জ্যোৎস্নার আলো। তা এখানে কি কি হলো? এখানে হলো রবীন্দ্রনাথের গান বিশদে যোচনা। ট্রেনের যে মেয়েটি গানটা গাইছে, মা আর মেয়ে অন্ধ হয়ে, এই যে গানটি গাইলেন মেয়েটি, তা বিটোফনের সঙ্গে এই গানটি রবীন্দ্রনাথের সঙ্গে হয়ে গেল। রবীন্দ্রনাথের এই গানের সঙ্গে হয়ে গেল বিটোফনের এই বাজনাটা রাবেন্দ্র। যদিও দুজন দু দেশের মানুষ। আর আরেকটা কথা আমি বলতে চাই যে উনি তো ভালোবাসার কথাই বলে গেছেন সারাক্ষণ। আজ থেকে 102 বছর আগে আমরা দেখতে পাই আর্জেন্টিনায় ওকাম্পোকে উনি ভালোবাসার কথাই শেখাচ্ছেন, এবং সেখান থেকে বিজয়াকেও উনি ভালোবাসার কথাই শেখাচ্ছেন। তা এই রবীন্দ্রনাথকে আমি ভালোবাসার মধ্যে দিয়েই সারাক্ষণ দেখতে পাই। এখান থেকে যেটা মনে হচ্ছিল শুনতে শুনতে যে রবীন্দ্র বোধ, যেটা রবীন্দ্র অনুরাগী, সেখানে আসক্ত হওয়া রবীন্দ্রনাথের যে কোনো ধারার কাজকর্মে, এবং সেখান থেকে যে বোধ, সেটাকেই তুমি রাবীন্দ্রিক বলতে চাইছো, এবং সে অর্থে রাবীন্দ্রিকতা আছে। আছে। পরবর্তী আমি জানতে চাই যার কাছে, তিনি অবভিয়াসলি অনুবাদে কাজ করেছেন, তিনি লেখক, আলাদা করে কবি, তিনি গদ্যের কাজ করছেন এভাবে না বলি, লেখক বলে আমার মনে হয় সবটা বলা হয়, এবং তার একটা নির্দিষ্ট অভিমত আছে, সেটার অভিমুখ আছে তার বক্তব্যে। তো তার জীবনধারায় বা তার চর্চায় যখন রবীন্দ্রনাথ এসছেন, মানে রাবীন্দ্রিক বলে আলাদা করে কি কিছু তিনি বুঝতে পেরেছেন বা দেখছেন এখন যে এটা রাবীন্দ্রিক, এটা অরাবীন্দ্রিক? আলাদাভাবে তো দেখার কথাই, কিন্তু এই যে রবীন্দ্রনাথের সঙ্গে যা কিছু সম্পর্কিত সবই রাবীন্দ্রিক, এই কথাটা আমি কিছুতেই মেনে নেব না। কারণ রবীন্দ্রনাথ সকালবেলায় আমরা সবাই জানি করলার রস খেতেন, তো করলার রস খাওয়াটাকে তাহলে কি কেউ রাবীন্দ্রিক বলেছে না আজ অব্দি? আমার তো মনে হয় না সেটা নিয়ে। আর আরেকটা হচ্ছে যে রাবীন্দ্রিক বলে শান্তিনিকেতন বা যারা রবীন্দ্রনাথের চর্চা করেন, রবীন্দ্রনাথের গানের, তার চিত্রনাট্যের, তার সমস্ত কিছুর বাইরে যে বিপুল জনগণ থাকে, তাদের কাছে কিন্তু রাবীন্দ্রিক মানে একটা অন্য প্রজাতির মানুষ, মানে যারা মানে সাধারণভাবে বলে দেওয়া হয় যে তারা খুব কোমল স্বরে অর্ধস্ফুট কথা বলবেন, তারা ওরকম জামদানি শাড়ি পরাকেই ধরে নেবেন যে
পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর যেহেতু লেখা হয়েছিল, ফলে ঢাকাই শাড়ি মানেই রাবেন্দ্রিকতা। এবার এই ব্যাপারগুলোতে তো একমত হওয়ার কোনো অর্থ হয় না, কারণ এই মানুষগুলোকেই আপনি জিজ্ঞেস করুন যে চারুলতা ছবিটি যে হয়েছে ওটা কার লেখা, সবাই বলবে সত্যজিৎ রায়, গল্পটির নাম চারুলতা। তো সেক্ষেত্রে ওটার সমস্যা। ফলে এই সমস্যা থেকে রাবেন্দ্রিকতাটা বেরোলো বা বার হয়ে আসলো প্রকৃত চর্চায়, সেটা দেখতে পাওয়া যায় খুব কম শ্রেণীর মানুষের কাছে। আর আমরা যে বিপুল জায়গায়, আমি আমার কথাই বলতে পারি যে কবিতা পড়তে যাওয়ার আগে একটা সময় ছিল, যেটা আমাদের অগ্রজা অনেক কবি মিথ ভেঙে দিয়েছেন, তার মধ্যে যশোদাদিও আছেন বা সেবন্তীদি সবাই, যে তার আগে একটা ধারণা ছিল যে কবিতা পড়তে যেতে হবে, তাতে শাড়ি পরতে হবে, চুলে ফুল লাগাতে হবে, কপালে একটা বড় টিপ পড়তে হবে। এবং আমি একবার একটা কবিতা পড়তে গিয়ে এরকম শুনেও ছিলাম যে আমাদের অনেক আগের একজন কবি আমাকে বলেছিলেন, এবং স্টেজেই বলেছিলেন যে আমাদের দেশে অনেক পোশাক আছে, কিন্তু আমাদের এই নবীন কবি আজ যিনি কবিতা পড়তে এসছেন, খুবই দুর্ভাগ্য, তিনি জিন্স ছাড়া কোনো পোশাকই আনলক করতে পারেননি। এবার তো কথাটা হচ্ছে যে আমি যেহেতু কবিতা পড়তে গেছি, মানে ধরেই নেওয়া হচ্ছে যে কবিতার মধ্যে নান্দনিকতার যে বোধটা, সেটাকে আমরাই রাবেন্দ্রিকতা নাম দিই, কারণ ওই আমাদের একজনই আছেন জীবনে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। সারা বাঙালির সবকিছুই রবীন্দ্রনাথ ভাঙিয়েই আমাদের গোটা জীবন চলে যাচ্ছে, এবং সেই জায়গাতে ভদ্রলোককে নিয়ে টানাটানির কোনো শেষ নেই। 2005 সালেও কবিতা পড়তে গেলেও ধরে নেওয়া হচ্ছে যে সে ওই যে সাজটা সাজবে তাতে নান্দনিকতা না থাক, রাবেন্দ্রিকতা থাকতে হবে। তো এই রাবেন্দ্রিকতাটাকে আমার অনেকটাই মনে হয় সেই বহু সিউডো ফেমিনিজমের মতো সিউডো রাবেন্দ্রিকতা, যেটাতে চারদিক ভরে যাচ্ছে। এবং যে মানুষটা লিখছেন যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, সেই মানুষটিকেই মনে হচ্ছে, যেমন অভিষেক বললেন যে আটকে ঘরের মধ্যে লক করে কিছু মানুষ বিশেষ সাজ, বিশেষ পোশাক, বিশেষ ভঙ্গিমায় কথা বলা, সেটাকে রাবেন্দ্রিকতা বলে দেগে দেওয়া হচ্ছে। সেটা কিন্তু প্রকৃত রাবেন্দ্রিকতা আমার অন্তত মনে হয় না। বরং আমি যে কথা শুনলাম একটু আগে সঙ্গীতাদির মুখে এবং কাবেরীর কাছে, যে রাবেন্দ্রিকতার বোধ, যে চর্চা, যে যাপন, সেইটাকেই বরং রাবেন্দ্রিকতা ধরে নেওয়া ভালো। তার বাইরে যে আমরা ওই বারবার ভাবি যে এই সাজটা রবীন্দ্রনাথের মতন সাজ হলো কিনা, বা ঢাকাই শাড়ি না পরলেই মহাভারত অশুদ্ধ হয়ে গেল রবীন্দ্রনাথের গান গাইলে। এবং আমরা যেহেতু যখন কবিতা পড়তে যাই, সেখানেও আমাদের শাড়ি বা বড় টিপ না পড়লে উনি নম্বর কাটা গেল, সেটা কোনো রাবেন্দ্রিকতা নয়। বরং বলা যেতে পারে তোমাকে নান্দনিক লাগছে না, সেটাও বরং আমি মেনে নিতে পারি। তাও নান্দনিকতা নিয়ে আজকে আমরা বলছি না, সেটা নিয়ে একটা বিরাট ডিবেট করা যায়। তো সে অর্থে আমার যেটা মনে হয় যে রবীন্দ্রনাথ আমাদের ছিন্নপত্রাবলী লিখে দিয়ে গেছেন, যেটা আমার মনে হয় বেদের মধ্যে আমার কাছে, সেই বোধটা চারিত করলে, এবং সেটা যদি আমরা কোথাও দিনে একবারও কাবেরীদির কাছে যেমন শুনলাম সুমন সেনগুপ্তর কথা, উনি পড়েন, এক পাতাও যদি পড়া যায়, সেটা বরং অনেক রাবেন্দ্রিক একটা ব্যাপার হবে। বেটার সারা জীবন সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর পাঞ্জাবি, সুন্দর সাজ করে এবং নষ্টনীরকে চারুলতা বলে লাফালাফি করে, এটা কোনো নয়, আমার তো অন্তত তা মনে হয় না। দেবলীনার কাজকর্মের ক্ষেত্রে একটা জিনিস দেখছিলাম, 1-1.5 বছর ধরে বোধহয়, আমি সময়টা ঠিক জানি না, আমোদিনী বলে একটি কাজ করে মনোজ মুরলী নায়ারের সঙ্গে, এবং সেখানে অবভিয়াসলি রবীন্দ্রনাথের গানই মানে মিউজিক ভিডিওটায় আসে, এবং অত্যন্ত ভাবনা চিন্তা করে একটা প্রোডাকশন করা, রীতিমতো মানে একটা রবীন্দ্রনাথের গানের জন্য একটা বড় প্রোডাকশন করা। কিন্তু সেখানে একটা দেখছিলাম, মানে এই রাবেন্দ্রিক মানুষ বা যারা অনেক বেশি নিজেদের জাহির করেন যে আমরা রাবেন্দ্রিক, আমরা রবীন্দ্রনাথকে আরোহণ করে আছি, তাদের মধ্যে থেকেই দেখছিলাম একটা প্রশ্ন যে যেভাবে এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে, মিউজিক ভিডিওটা যেরকম, সেটা বোধহয় গানের প্রচার আর নিজের প্রচারের জন্যই ভদ্রমহিলা করছেন, আর কিছু বোধহয় কিছু নেই তার। এরকম করে দেখানো হবে কেন যে এত ভালোবাসা, বা একটা বিয়ের মিউজিক ভিডিও ছিল সেখানে, যে রবীন্দ্রনাথের গানে প্রচার করতে গিয়ে একটা বিয়ে দেখাতে হবে, এই কি কাণ্ড হচ্ছে, রেড়ে পড়ে গেছিল। ওভার টু ইউ দেবলীনা, কি মানে যেহেতু ও নাচও করে, অনেক ধরনের প্রোডাকশন করে রবীন্দ্রনাথের ওপর, রাবীন্দ্রিক বলে কিছু কি আছে, বা কিভাবে আসছে রবীন্দ্রনাথ পারফরমেন্সে? প্রথমেই সবাইকে প্রেম দিবসের শুভেচ্ছা। এবং যেহেতু আমার মনে হয় রবীন্দ্রনাথ সবচেয়ে বড় প্রেমিক, তাই আজকের দিনে এটা খুব
কারেক্ট একটা দিন এই ওনার বিষয়ে আলোচনা করার জন্য। কিন্তু প্রথমেই বলি, আমি যেহেতু রবীন্দ্রনাথের পক্ষে, তাই তার বিপক্ষে কিছু বলাটা মুশকিল। কিন্তু রবীন্দ্রনাথকে বা রাবীন্দ্রিক জিনিসকে আমি যেভাবে দেখি, যেভাবে আমার মননে আছে, সেটা একটু হয়তো সবার থেকে আলাদা। এবং আগে যেটা অভিষেকটা বললো, এখানে মঞ্চে যারা আছেন তারা অনেক গুণী মানুষ, তাই আমি কিছু ভুল বললে যেটা হয়তো আপনাদের সঙ্গে না মিলতে পারে, আমায় আগে থেকেই ক্ষমা করে দেবেন। বিপক্ষের বক্তা এত যদি মডেস্টি দেখায় তাহলে হয়। আর সেটাও বোধহয় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। তার আগে একটা জিনিস পড়ে আমি তোমার জিনিসটাই ঢুকবো। অধরের কানে যেন অধরের ভাষা, দোহার হৃদয়ে যেন দোহে পান করে, গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা, তীর্থযাত্রা করিয়াছে অধর সঙ্গমে। দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে, ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে। ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্পরে, দেহের সীমায় আসি দুজনের দেখা। প্রেম লিখিতেছে গান কোমল আখরে, অধরেতে থরে থরে চুম্বনের খেলা। দুখানি অধর হতে কুসুম চয়ন, মালিকা গাথিবে বুঝি ফিরে গিয়ে ঘরে। দুটি অধরের এই মধুর মিলন, দুইটি হাসির রাঙা বাসর শয়ন। এই কবিতাটির নাম চুম্বন এবং এটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন প্রশ্ন হলো, যেটা দিয়ে সৌগন্ধিদি শুরু করলো, আমি যেই চ্যানেলটা, আমি এবং মনোজদা যে চ্যানেলটা আমরা শুরু করেছি আমোদিনী, সেখানে আমরা রবীন্দ্রনাথের গানকে আবহাওয়া সঙ্গীত হিসেবে রেখে ছোট্ট ছোট্ট চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করি। প্রশ্ন হলো, এখন এই কবিতাটি, চুম্বন নামক কবিতাটির ওপরে আমরা যদি কিছু দৃশ্যায়ন করতে চাই, অনুভূতি তখনকার দিনেও যেরকম ছিল এখনকার দিনেও তেমন আছে বলেই আমি বিশ্বাস করি। মানুষজন বলে আজকাল সম্পর্কের মেয়াদ কম, কিন্তু অনুভূতি একই রকম আছে বলে আমার বিশ্বাস। কিন্তু সেটা দেখানোর ভঙ্গিমা বদলেছে। আগে আমরা অনেকটা শুধু হাত ধরে বা শুধু দেখা করার জন্য বহুদিন অপেক্ষা করতাম, কিন্তু টেকনোলজির যুগে হোয়াটসঅ্যাপ এসে যাওয়ার ফলে আমরা আমাদের কমিউনিকেশনটা অনেকটা সোজা হয়ে গেছে। তাই ওই জন্য ওইরকম অপেক্ষা করার ওই ব্যাকুলতাটা তৈরি হয় না। সেই জন্য আমাদের যে অনুভূতিগুলো হয় সেগুলো ব্যক্ত করারও ধরনটা আলাদা। তাই এই কবিতার ওপর আমরা যদি প্রাসঙ্গিক কিছু নির্মাণ করি, তখনই সেটা হয়ে যাবে যে এইটা কি রবীন্দ্রনাথের গানে বা রবীন্দ্রনাথের কথায় এটা করা কি খুব উচিত হলো। যেটা পোশাক নিয়ে কথা হচ্ছিল, আমাদের গতকালই আমোদিনী থেকে একটা নতুন গান রিলিজ হয়েছে, আমারও পরানো জাহাজায়, যেখানে দেখানো হচ্ছে যে মেয়েটি একটি কর্পোরেট চাকুরিজীবী এবং সে সকালবেলা ওয়ার্কআউট করে এসে যে হিরো আছে তার হাতে একটা চায়ের কাপ দিচ্ছে। ওয়ার্কআউট করতে তো মানুষের জিমের জামা কাপড় পরেই যাবে, শাড়ি পরে তো ওয়ার্কআউট করাটা সম্ভব নয় খুবই প্র্যাকটিক্যালি দেখতে গেলে। কিন্তু তা বলে সেই মেয়েটা যে রোজ রবীন্দ্রনাথ পড়ে না, সেটা কি কোথাও বোঝা যায়? আমার তো মনে হয় না। কিন্তু ওই যে টিপিক্যাল আছে, যেটা অদিতিদেও বললো এবং যে জন্য আমি হাসছিলাম অতটা, যে এক রকম ভাবেই সাজতে হবে। আমি পার্সোনালি এরকম শাড়ি পরতে, গুঁড়ো সিঁদুর পরতে খুব ভালোবাসি, কিন্তু কোনো চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে, সেটা রবীন্দ্রনাথের গানের কথাই আমি বলছি, সেখানে যদি আমার মনে হয় যে না, আমায় অন্য পোশাক পরতে হবে, তাহলে কি আমি অরবীন্দ্রিক হয়ে যাই, বা আমার যেই বোধটা আছে, যে চেতনাটা আছে রবীন্দ্রনাথকে নিয়ে আমার মনে, সেটা কি কোনোভাবে বদলে যায়? আমার মনে হয় না। বিকজ হি ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট র্যাডিক্যালস উই হ্যাড। উনি যেভাবে ভেঙেছেন, যেভাবে গড়েছেন সেখান থেকে নতুন জিনিস, তাই ওনার কাজ যদি না ভাঙি তাহলে কিন্তু এটা ফসিলাইজেশনের দিকে এগিয়ে যাবে। আমরা ছোটবেলায় শুনেছি যে মা বাবারা বলেন যে আজকালকার ছেলেমেয়েরা তো রবীন্দ্রনাথ পড়ে না, রবীন্দ্রনাথ শোনে না, কিন্তু তাদের শোনার উপযোগী, যেটা তাদের শুনতে ভালো লাগবে এমন করে তাদের কাছে প্রেজেন্ট করতে হবে যাতে তারাও শুনতে ভালোবাসে। কারণ রবীন্দ্রনাথ যেটা ক্রিয়েট করে গেছেন সেটা ভীষণ ভীষণ কন্টেম্পোরারি, সেটা ভীষণ ভীষণ প্রাসঙ্গিক, ভীষণ রেলিভেন্ট। কিন্তু সময়ের সঙ্গে আমাদের ইনস্ট্রুমেন্টালাইজেশন বদলেছে। আগে যেরকম ভাবে একটা গান শুনতাম তার ধরনটা বদলেছে। আমি বলছি না যে তাল পরিবর্তন করে, একটা দাদরা তালে গান আছে তাকে কাহার পাতে ফেলে গাইতে, কিন্তু কিছু ইনস্ট্রুমেন্টের বদল বোধহয় আনাই যায়।
আমাদের বাড়িতে কোনো জিনিস এইখানে আছে, সেটা এখান থেকে এখানে রাখলে হয়তো এই মুহূর্তে দেখতে বেশি সুন্দর লাগছে। তা বলে এইটা বলছি না যে রান্নাঘরটাকে বাথরুম করে দিন আর বাথরুমটাকে রান্নাঘর করে দিন। অবশ্যই একটা প্যারামিটার্স আছে, যেটাকে আমরা রাবীন্দ্রিক বলে মানি। রবীন্দ্র নৃত্য করার সময় আমি চেষ্টা করি সব সময় শাড়ি পরে করতে, কারণ তাতে যে ভঙ্গিমাগুলো হয় সেটা দেখতে খুব লালিত্যপূর্ণ লাগে, সুন্দর লাগে, নান্দনিক লাগে। কিন্তু রবীন্দ্রনাথের নাচ বললেই আমরা বুঝি যে কাচুলি পরেই আমাদের মঞ্চে পরিবেশন করতে হবে, তাহলেই রাবীন্দ্রিক হবে। কিন্তু আমাদের ভাবতে হবে এটা প্রথম হয়েছিল 1926 সালে নটুর পুজোর সময়, আমি যদি খুব ভুল না করি, প্রথমবার যখন মেয়েরা নাচ করেছিল। তখনের কি অন্তরের যে প্রসাধনী সেটা কি এতটাই উন্নত মানের ছিল না বোধহয়। এখন যতটা সময়ের সঙ্গে সঙ্গে সেটা বদলেছে, সেটা অতটা ছিল না। তাই নান্দনিক করার জন্য যাতে দৃষ্টিকটু না হয়, আমার মনে হয় গুরুদেব এমন একটা পদ্ধতি বের করেছিলেন। কিন্তু ওই যে আমরা শাড়িটাকে রাখি, তার সঙ্গে বোধহয় একটু অদল বদল করাই যায় এবং সেটা অরাবীন্দ্রিক হয়ে যায় না। রাবীন্দ্রিক নৃত্য এটা বলে বোধহয় কিছু হয় না, কারণ রবীন্দ্রনাথ তো একদমই নিজেই হয় না। বিভিন্ন সেটা ভারতনাট্যম হোক, কথাকলি হোক, কত্থক হোক, মণিপুরি, হ্যাঁ, এত ধারার শাস্ত্রীয় ধারাকে মিলিয়েছেন। কিন্তু রাবীন্দ্রিক করে নাচো বা রাবীন্দ্রিক শিখি, এটা কি জিনিস? রাবীন্দ্রিক শিখি যেটা আমিও ঠিক জানি না, আমিও কোনোদিন শিখতে পারিনি। কিন্তু রবীন্দ্রনাথের ভাবনায়, মানে রবীন্দ্র নৃত্য বলতে চাইলে মানে বলতে চাইছে যে উনি যেটা নাচছেন আর কি, উনি তো আর নাচছেন না, মানে হ্যাঁ, কিন্তু ওনার ভাবটা যেই নৃত্যের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এবং যেটা তুমি বললে ওটা কোনো এক্সাক্ট একটা ডান্স ফর্ম নয়, যারা মানে আমরা সবাই জানি কথাকলি, মণিপুরি এবং অবশ্যই বিদেশি কিছু ডান্স ফর্ম থেকে উনি ইন্সপায়ার্ড হয়ে, এবং সেই জন্যই ওনাকে র্যাডিক্যাল বললাম, কারণ উনি যদি ভাবতেন যে এখান থেকে আমি ভেঙে বেরোবো না, আমি যদি এই গ্রামারের মধ্যেই থাকবো, তাহলে বোধহয় আমরা কেউই আর এই রবীন্দ্র নৃত্যটা করে উঠতে পারতাম না, না। জানতেনই না হয়তো। হ্যাঁ, সেটা একেবারে শেষ পর্যায়ে আমরা এবার দর্শকের থেকে প্রশ্ন নেব, কারণ অনেক দর্শক আমি দেখতে পাচ্ছি যা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই সম্পর্কিতই মানুষ বসে আছেন উল্টো দিকে। যশোদাদিকে দিয়ে শেষ করবো। যশোদাদির লেখা, আমিও যশোদাদিকে লেখকই বলবো, এবং সমাজ সচেতনমূলক একজন মানুষ, এবং যিনি খুব নিপুণ ভাবে সেটা প্রচ্ছন্নই থেকেছে, দীর্ঘকাল অ্যাডমিনিস্ট্রেশন সামলেছে। তো রাবীন্দ্রিক বলে কিছু হয় যশোদাদি? নমস্কার, কারুকে ধন্যবাদ, শ্রবন্তীকে ধন্যবাদ এবং এই অপূর্ব ভেনিউটিকেও ধন্যবাদ, কারণ এত সুন্দর বসন্তের বিকেল এবং গাছপালার মধ্যে বসে আজকে কথা বলছি। হ্যাঁ, আজকের ভেনিউ প্রচন্ডভাবে রাবীন্দ্রিক, কিন্তু আমি বোধহয় অতটা রাবীন্দ্রিক নই। আমি আসলে ভুল দিকে বসে পড়েছি। যখন হোয়াটসঅ্যাপে তুমি আমার টপিকটা বলেছিলে, আমি ধরে নিয়েছিলাম যে প্রশ্নচিহ্ন মানে না, মানে রাবীন্দ্রিক বলে আসলে কিছু হয় না। আমিও সেটাই বলতে এসেছি। আমার কবি জীবন শুরু হয়েছে রাবীন্দ্রিকতার সঙ্গে সংঘাত দিয়ে, একদম ব্যক্তিগতভাবে আমি বলতে পারি। সংঘাতটা কি? কারণ আমার মা খুব রাবীন্দ্রিক মানুষ ছিলেন। আমার মা গভর্নমেন্ট আর্ট কলেজের আর্টিস্ট ছিলেন। এখানে অনেক শিল্প জগতের মানুষরা আছেন এবং আমি একটু আগেই তাদের এক্সিবিশনে ওইখানে দাঁড়িয়ে বলছিলাম যে আজকে কিন্তু আমি একটু ঝামেলা পাকাতে পারি, মানে আপনাদের অপছন্দের কথাও বলে দিতে পারি, কিন্তু আমি জানি যে এই ফোরামটা শ্রবন্তী যখন ডেকেছে তখন মন খুলে কথা বলা যাবে। আমার সংঘাতটা কিরকম ছিল? আমার একটি দেশে বেরোনো কবিতা প্রথম জীবনের 90 দশকের, তাতে একটা লাইন ছিল, দেহ নিয়ে আমি তোর সঙ্গে বেরোবো না ছেলে। আমার পুরো এক্সাক্ট লাইনগুলো মনে নেই, কিন্তু একটা জায়গায় ছিল, দেহ নিয়ে আমি তোর সঙ্গে বেরোবো না। ধীরে ধীরে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ খুলে রাখছে মেয়েটি, স্তন খুলে আসি, আংটায় টাঙিয়ে আসি, বাঁকা ভুরু, নাভি ও ব্লাউজ। মানে এখানে প্রচ্ছন্ন ইঙ্গিতটা কিন্তু সেই তথাকথিত স্ট্রাকচার্ড বা যে কনস্ট্রাক্ট রাবীন্দ্রিকতা, তার বিরুদ্ধে। এই যে মেয়েদেরকে একটা স্টিরিওটাইপে সাজানো, যাকে আমরা তথাকথিত, আমরা খুব মানে মোটা দাগের ভাষায় বললে আমরা ভাবি যে এই গরু সরে জানা, এই বলাটাই হচ্ছে রাবীন্দ্রিকতা। আর এই মোটা দাগেরটার সঙ্গেই বোধহয় আজকে আমরা লড়াই করতে বসেছি। আমার একই সঙ্গে মনে পড়লো জিন্সের কথা, যেহেতু অদিতি এনেছে, মন্দাক্রান্তা সেনের সেই 90-এরই একটি কবিতা, জিন্স পরা ছেড়ে দিতে পারি, তার একটু পরে সাঁতার জানো তো তুমি ছেলে। এই যে প্রেমের কবিতায় যে বক্রোক্তি আসছে, এই বক্রোক্তিটা আসছে কোথা থেকে? একটা বিশাল প্রেক্ষিত রবীন্দ্রনাথ বানিয়ে গেছেন,
যে রাবীন্দ্রিকতা ভেঙেছেন আমি বলবো বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, কল্লোলের লেখকরাও, যে রাবীন্দ্রিকতা ভাঙতে চেয়েছেন সুনীল শক্তিরাও, এবং তাদের সেই কুখ্যাত লাইন যে রবীন্দ্র রচনাবলী লুটোয় পাপোশে মানে ঠেলে ফেলে দেব, সেই জায়গা থেকে আজকেও আমরা কথা বলে চলেছি, কারণ সেই কনস্ট্রাক্টটা কিছুতে আমাদের ছেড়ে যাবে না। এবং এই আমার কবিতাটা বেরোনোর পর আমার মায়ের খুব আপত্তি ছিল। আমার মা সরাসরি আমাকে অশ্লীল বলতেন, মানে বলতেন যে তোর লেখা খুব অশ্লীল, আমার একেবারে পছন্দ নয়। এবং অন্য সবকিছুতে আমি মায়ের শিল্পবোধকে পছন্দ করলেও আমি জানি যে মা কেন আমাকে মেনে নিতে পারতেন না, কারণ আমরা একটা আইকনোক্লাস্টিক জায়গা থেকেই লেখালেখি শুরু করেছিলাম। আমি একটা কথা মনে হলো দেবলীনার কথায়, আমি সম্প্রতি ফেসবুকে পেয়েছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় এমনও দিনে তারে বলা যায় গানটি, অসম্ভব রোমান্টিক একটি গান। সেই গানটা মাঙ্গা আর্টের ফর্মের যে কমিক্স মানে যে কার্টুন গুলো সেগুলোর ক্লিপিং দিয়ে তৈরি করা, এবং অসম্ভব ভালো খাপ খেয়েছিল। এবং আমি এটাই বলতে চাই যে রাবীন্দ্রিকতা যেরকম কাবেরী একটু আগে বললো যে মুনলাইট সোনাটা এসে মিলে যায় রবীন্দ্রনাথের সঙ্গে কোথাও, তেমনি মাঙ্গা আর্টের যে কাব্যিক সুন্দর সুন্দর ক্লিপ, যেখানে আকাশে বেগুনি রঙের মেঘ ভেসে যাচ্ছে বা নীলচে বৃষ্টি পড়ছে, একটা পার্কের মধ্যে একটা গাজিবোর তলায় দুটো ছেলে মেয়ে স্টিকার পরে বসে আছে, তার সঙ্গে এমনও দিনে তারে বলা যায় অসম্ভব মিশে গিয়েছিল। এবং সেরকম ভাবে আমার এটাও মনে হয় যে ভ্যান গগের হুইটফিল্ড যে ছবিটি, সেটা জীবনানন্দের ওই হেমন্তের খড়কাটা মাছের সঙ্গেও মিশে যায়। আসলে ব্যাপারটা শিল্প ব্যাপারটার মধ্যে যে ফ্লুইডিটিটা আছে, সেটাকে কোথাও ওই একটা ছকের মধ্যে আটকে ফেলতে চাওয়া, সেইটারই বোধহয় আমরা বিরুদ্ধে যারা কেউ না কেউ শিল্প চর্চা করে থাকি। অদ্ভুত ভাবে দেবলীনা যে কবিতাটি বললেন, আমার ফোনেও আমি ওই কবিতাটি লিখে নিয়ে এসেছিলাম। রবীন্দ্রনাথ 25 বছর বয়সে চুম্বন কবিতাটি লিখেছিলেন, সেটা তখনকার নিরিখে অবশ্যই খুব বিস্ফোরক কবিতা, কিন্তু সেখানে একটা ধাপ বদল আছে। সেই বদলটা হচ্ছে যে রবীন্দ্রনাথের থেকে অল্প কিছু বছরের বড় গোবিন্দচন্দ্র দাস বলে একজন কবি ছিলেন, তিনি লিখেছিলেন আমি তারে ভালোবাসি অস্থিমাংস সহ, অমৃত সকলিতার মিলন বিরহ, বুঝি না আধ্যাত্মিকতা, দেহ ছাড়া প্রেম কথা, কামুক লম্পট ভাই যা কহ তা কহ। এই যে শরীর সম্পন্ন প্রেম, এটা থেকে ভেঙে কিন্তু রবীন্দ্রনাথ বাঙালিকে বের করে এনেছিলেন। এবং একটা সময়ে যখন রবীন্দ্রনাথ এই চুম্বন কবিতার শেষে বলে দিচ্ছেন যে গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা তীর্থযাত্রা করিয়াছে অধর সঙ্গমে, তারপর বলছেন দেহের সীমায় আসে দুজনের দেখা, তারপর রাবীন্দ্রিকতার সেই খোলসটা এসে এই যে ডন বৈঠক করা রবীন্দ্রনাথ বা নিম পাতার জুস খাওয়া রবীন্দ্রনাথ তাকে কোথাও ভুলিয়ে দিল, এবং আমাদের বাংলা কবিতাকে দেহহীন করে দিল আরো অনেকগুলো বছরের জন্য, যেটার বিরুদ্ধে হয়তো বুদ্ধদেব বসুরও লড়াই, যেখানে তিনি বলেছেন যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা কখনো অশ্লীল হতেই পারে না, কারণ সেগুলো প্রকৃতির অঙ্গ। আমরা কি পাহাড়কে অশ্লীল বলি? আমরা কি নদীকে অশ্লীল বলি? তাহলে দেহকে কেন অশ্লীল বলবো? আমাদের সবার বোধহয় অবদমন থেকে অনবদমনের দিকেই যাত্রা। আমার কিছু বলার ধৃষ্টতা নেই। দর্শক, আমরা শেষ করবো একদম। দর্শক থেকে যদি কোনো প্রশ্ন থাকে। একটা হচ্ছে যে রবীন্দ্রনাথ বলতেই আমরা একটা মুক্ত চেতনা, ভাব যাপন ইত্যাদি এগুলো বলি, কিন্তু রবীন্দ্রনাথ যে রাজনীতিক, তার যাপনে, তার চলনে, তার বলনে, তার প্রত্যেকটা স্টেপে তিনি প্রচন্ড রাজনীতি। সেটা কেন আমরা বলি না? সেটা কি রাবীন্দ্রিকতা আমাদের শিখিয়েছে? মানে আমি একটা জাস্ট ছোট ইনসিডেন্ট আমি বলতে চাইছি, যেহেতু আমি জানি মানে আমরা খুব রাজনৈতিক ভাবে আমি ক্লাবের বদলে সাধু সাধু বলি, কারণ আমরা স্কুলে ওটা শিখেছি যে আমাদের কলোনিয়াল পিরিয়ডে ওটার অল্টারনেটিভ ছিল, ক্লাবের অল্টারনেটিভ ছিল সাধুরা। সেটা আমরা এখনো প্র্যাকটিস করতে পারি না। সেই রাজনীতিটাকে কি আমরা তাহলে ভুলে গিয়ে খালি ভাব আর চেতনা সাজ পোশাকে আটকে আছে? উত্তরটা দিতে পারবো না, এটা খুব বড় বিষয়, এটা তো একটা প্রায় আরেকটা সারা সন্ধ্যের আলোচনা। তবে এই সদ্য ঘরে বাইরে নিয়ে একটুখানি লিখছিলাম, ওই প্রেম নিয়েই আমাকে বলা হয়েছিল যে রবীন্দ্রনাথ এবং প্রেম, এবং সেখানে এই যে এখনকার যে পরিমণ্ডলে প্রেম, তো আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথ সেই সময় দাঁড়িয়ে শুধু যে তিনি লিবারাল ছিলেন তা নয়, তিনি খুব সাহসী ভাবে
সেই সময়ের যে ধারা তার বিপরীত স্রোতে হেঁটেছিলেন, যখন তিনি ঘরে বাইরে সন্দীপকে একটি নেগেটিভ চরিত্রের মতো করে উত্থাপন করেন। মানে সন্দীপ তো স্বদেশী নেতা, সেই সময়ের স্বদেশী নেতাদের যে শ্রদ্ধা পাচ্ছেন বা তাদের জোয়ারের মতো ছেলেপিলেরা ভেসে যাচ্ছে স্বদেশীতে, সেখানে সন্দীপ কিন্তু অতি মানবের মতো করে পুজো পাচ্ছে মানুষের থেকে, অথচ সে আসলে খুবই মানুষ এবং তার অনেক মানসিক দুর্বলতা আছে এবং তার ছোট ছোট অনেক পরাজয় আছে। সেটা এমন কঠোর আঙুলে তুলে আনা রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব। এবং ছোটবেলায় তো আমরা ঘরে বাইরে পড়তাম প্রেমের গল্প বলে, সেটা তো ঘরের অংশটা, বাইরের অংশটার যে পলিটিক্স সেটা এখন বুঝতে পারি এবং এখন বুঝি যে কি কঠিন লড়াই তাকে লড়তে হয়েছিল। হ্যাঁ, অবশ্যই এই রাজনীতি নিয়ে কথা বলতে শুরু করলে আমার মনে হয় আমরা থামতেই পারবো। রাজনীতি নিয়ে বলতে গিয়ে আমার একটা কথা মনে হয় বলা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরই লিখে গেছেন, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজা। আমার একটা জিনিস মনে হলো, পুরো আলোচনাটা থেকে দুটো জিনিস আমার মনে হলো। আর শ্রোতা, তোমার প্রশ্নটাও ভীষণ প্রাসঙ্গিক, কেননা বন্দে মাতরম নিয়ে এক্স্যাক্টলি এখন যেটা হচ্ছে সেটা রাবীন্দ্রিক রাজনীতি বললে একদম ঠিক বলা হয়। তো এটার থেকে বড় আর কিছু হয় না প্রমাণ যে আমরা রাবীন্দ্রিক রাজনীতির মধ্যে হয় আমরা সেটার মধ্যে আছি, বা আমরা স্ট্রাগল করছি সেটাকে ধরে রাখার জন্য বা একটা কোথাও পৌঁছানোর জন্য। হ্যাঁ 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 আমার মনে হয় রাবীন্দ্রিক যে জার্নিটা সেটা বেসিক্যালি একটা কামনেস, একটা অর্গানাইজ, একটা মেডিটেটিভ একটা জায়গা, মানে একটা বৃহত্তর জায়গায় পৌঁছানো, যেটা আর কি আমাদেরকে ভেতর থেকে উত্তীর্ণ করে। সেইটা অবভিয়াসলি যদি পলিটিক্যাল স্ফিয়ারেও আমি দেখার চেষ্টা করি, আমি দেখবো যে কেওসটার মধ্যে আমরা রয়েছি সেটা আসলে একেবারেই তার একটা বিপরীত জায়গায়। আমাদের যদি রাবীন্দ্রিক ভাবে আমরা রাজনীতিটা করতে পারতাম শালীনতার দিক থেকে এবং সব দিক পরিশীলনের দিক থেকে, ডেফিনেটলি অনেক অনেক ভালো হতো। আমি আরেকটা জিনিস আমি একটুখানি ছোট করে বলতে চাই, আমি বেশি সময় নিচ্ছি না আশা করি। আমি না একটা ভাঙার ব্যাপারটা, ভাঙাকে আমি সাপোর্ট করি, কিন্তু আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা জিনিসের একটা সিগনেচার এসেন্স থাকে। আমি যদি ভাঙতে ভাঙতে এত দূর চলে যাই যে তারপর আমি সেইটার মাধুর্য, তার মূল গন্ধ, মূল সুর, মূল ভাবনা সেটাকে হারিয়ে ফেলি, তাহলে ক্ষতি কিছু নেই, ক্ষতি অ্যাকচুয়ালি কিছুই নেই, ওটা একটা অন্য জিনিস হবে। কিন্তু সেটা রাবীন্দ্রিক বা সোকল, আমি ধরা যাক আমি ভ্যান গগকে ভাঙতে শুরু করলাম, কোথাও তো আমি একটা পৌঁছবো, কিন্তু তারপর কোন জায়গায় গিয়ে ভ্যান গগ সম্পূর্ণ হারিয়ে যাবে সেই কথাটা, ভাঙার বিশ্বাসটা খুব ভালো। কিন্তু এবং আজকে লিবারালিজম ভাঙাকে ভীষণ উচ্চতর একটা জায়গা দিয়েছে, যেখান থেকে আমি অনেকটা সরে গেছি। আমার মনে হয় আমরা ভাঙবো, কিন্তু আমরা রেলিভেন্স নষ্ট করে দিয়ে মূল সৌন্দর্য, মাধুর্য, চেতনা, ভাবনা সবকিছু নষ্ট করে দিয়ে একেবারে নতুন যদি কিছু তৈরি করে ফেলি, দ্যাট উইল বি সামথিং ডিফারেন্ট। তাকে আমাদের নতুন নাম দিতে হবে। যে নামগুলো আসে এরার পর এরা, পিরিয়ডের পর পিরিয়ড, যুগের পর যুগ, নতুন কিছু আসে, তার নতুন নাম হয়, কিন্তু সেটা পুরনোর থেকে আলাদা, পুরনোর থেকে বিচ্ছিন্ন। নিখিলেশ, তাকে আমরা যেভাবে দেখি, যে মুক্ত মানুষ, আমি এটাকে প্রেমের গল্প হিসেবে বা উপন্যাস হিসেবে দেখিনি কখনো। সেই সমস্ত ভেঙে দিচ্ছেন, বিমলাকে নিয়ে এসে বলছেন যে বিশ্বের সবার দ্বারা কে তোমার স্ত্রী। তুমি সেখান থেকে দেখো যে সন্দীপের সঙ্গে সম্পর্কটা জানার পর এই যে একটা উদারতা, আমি মনে করি এটা রবীন্দ্রনাথ, এখানে রবীন্দ্রনাথের জয়। তারপর যেখানে গিলে কাপড় পুড়িয়ে ফেলা, বিদেশি দ্রব্য পুড়িয়ে ফেলা, এই যে বিশ্ব মানবিকতা, যে হিংসাটা রোধ করছেন, হিংসাটাকে সাপোর্ট করছেন না, এই জায়গায় রবীন্দ্রনাথ যখন তিনি বলছেন তার বৌদিদের বিমলার প্রতি একটুখানি হিংসা, একটু দেশ, সেই সম্বন্ধে যখন বলছেন নারী শাস্ত্রী বিমলার কাছ থেকে, তখন তিনি বৌদিদের সমর্থন করছেন। তিনি সেই তাদের অন্তরে প্রবেশ করেছেন। তারা অনেক বিধবা এবং অনেকদিন আগে বিধবা হয়েছেন এবং বঞ্চিত তারা,
সেই জায়গার সেই সেই দৃষ্টিভঙ্গি থেকে তিনি তার বৌদিদের দেখছেন। এইখানে সেই সেই উন্নত মানটাই সেখানে রবীন্দ্রনাথ। আর মানে ঘরে বাইরে অন্য সমস্ত উপন্যাসের থেকেই বোধ একটু আলাদা, সেখানটাই এই ভাঙার গল্পটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে নিখিলেশ তো প্রোটাগনিস্ট, নিখিলেশের বাচনটাই তো রবীন্দ্রনাথের বাচন, তিনি তো সেটাই বলতে চেয়েছেন। সবসময় যে চর্চার মধ্যে থাকলেই রবীন্দ্রনাথকে ছুঁতে পারবে, এটা একদমই ভুল ধারণা। আমার মতে রবীন্দ্রনাথ নিজের আমার আমিকে ছুঁয়েছিল। সেই আমিটাকে যখন আমি বিক্রম সিং ঠাকুরের নাম করলেন যে কিছুই তো হলো না, সেই সব হাহাকার রব, বা আরো আঘাত সইবে আমারও, বা আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, এই যে অ্যাবস্ট্রাক্টের দিকে চলে যাচ্ছে। উনি যেরকম বললো ভ্যান গগ শেষ হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্টের দিকে, সেরকম আমি যখন টলস্টয় পড়েছিলাম 50 বছরে যখন ঠিক করেছিল সুইসাইড করবে, তারপর করেননি, কনফেশনে উনি লিখেছেন, তারপর সেই অ্যাবস্ট্রাক্টের দিকে যাচ্ছে। তার আগে আকসিনিয়া বাজিকিনা অনেক কিছু করেছে টলস্টয় জীবনে, কিন্তু শুধু যে শরীরের সঙ্গেই প্রেম, আবার শরীর ছাড়াও যে প্রেম, এটাও হয় না। কারণ খুব কম বয়সে আমি ভারতৃহারীর বৈরাগ্য শতকম পড়েছিলাম, রামকৃষ্ণ মিশনের মাধবানন্দ মহারাজের। তারপর আমি পড়েছিলাম হচ্ছে শৃঙ্গার শতকম। সেখানে কিন্তু নারীদের যে বিউটি, ডিজায়ার, লাভ, এগুলোকে একটা অত্যন্ত উচ্চ মানে নিয়ে চলে গেছিল ভারতৃহারী। তো আমার মতে আমি পড়ে তো প্রথমে একটু চোখে গিয়েছিলাম, বৈরাগ্য শতকম পুরো মনে হয়েছিল আমি একদম বাড়িঘর ছেড়ে দেবো। কিন্তু তারপর যখন শৃঙ্গার শতকম পড়লাম, অসাধারণ। এবং এই বৈরাগ্য শতকম পড়ে আমি গঙ্গোত্রীর দিকেও চলে গিয়েছিলাম দেখতে যে জীবনকে কিভাবে দেখা যায়। কিন্তু জীবনে আমি যেইটুকু বুঝেছি, সবসময় সবাই যত বড় বড় লেখকই হোক নিজের আমিকে ব্যক্ত করেছে এবং ক্রমশ অ্যাবস্ট্রাক্টের দিকেই গিয়েছে। দান্তে এন্ড বিয়াট্রিস দুবার দেখা হয়েছে সারা জীবনে, 9 বছর, 18 বছর। তারপর বিয়াট্রিস জানতো না যে দান্তে এইভাবে তাকে ভালোবেসেছে, মারা গেল। আর্লি লাইফ অফ দান্তে পড়েছি, লা ভিটা নুভা পড়েছি, তারপর ডিভাইন কমেডি, অসাধারণ। এবং শেষ মুহূর্তে গিয়ে দান্তে যখন বিয়াট্রিসকে ছেড়ে দিচ্ছে এবং অ্যাবস্ট্রাক্টের দিকে চলে যাচ্ছে। সুতরাং এই যে শুধু শরীর, আমারও এবার শরীরটা একটু ভঙ্গুর হয়ে আসছে। আবার যখন আমি পড়েছিলাম হয়েছে ডক্টর VS রামচন্দ্রন, কত দূর আমরা মৈথুনে কতটা এগোবো, আমাদের ফ্যালাসি তো সেই হারটা নেই, ইভলিউশনের সাথে সাথে সেগুলো চলে গেছে। আমার এই দীর্ঘ জীবনে অনেক মৃত্যু দেখেছি। আমার মনে হয় আমি সেই লড়াইটা লড়তে পেরেছি রবীন্দ্রনাথকে নিয়ে। এটা আমার এক বন্ধু অপারেশন থিয়েটারে ঢুকলো আর বেরোলো না, এরকম অনেক মৃত্যু দেখেছি। তখন খালি মনে হয় জীবন ও মরণের সীমানা ছাড়াই। এটুকুই আমার বলার। অনেক ধন্যবাদ প্রত্যেককে, অনেক ধন্যবাদ নিজস্ব বক্তব্য রাখার জন্য। এবং এক এক দিক থেকে এক এক রকম আঙ্গিক আমরা আজকে পেলাম রাবীন্দ্রিক বলে আদৌ কিছু হয় কিনা। রবীন্দ্রনাথ সম্পর্কিত যা সেটাই রাবীন্দ্রিক, কিন্তু রাবীন্দ্রিককে যেভাবে দাগিয়ে দেওয়া হয় আমরা সেটার কেউ বিরোধিতা করেছেন, কেউ সেটা সমর্থনও করেছেন, যে রাবীন্দ্রিক বোধের জায়গা থেকে। আসলে আমি এটা বলেই শেষ করবো আজকে, যে রবীন্দ্রনাথ সম্পর্কিত যা সেটা কেউ চাইলে সেটা চর্চা করবেন, বা কেউ ভালোবাসবেন, কেউ কারোর খারাপ লাগাও থাকতে পারে। সবাইকে রবীন্দ্রনাথকে নিয়ে একদম দারুণ কিছু করতে হবে তা নয়, যার যার ব্যক্তি মানুষের বিষয়। কিন্তু রাবীন্দ্রিক বলে দাগিয়ে দেওয়াটা যে অমুকটাই রাবীন্দ্রিক আর এটা না হলেই সেটা অরাবীন্দ্রিক, এই যে আমাদের তৈরি করা, আমাদের অশিক্ষা থেকে যে তৈরি হয়েছে যে পুনর্নির্মাণ, সেটাকে বোধহয় প্রশ্ন করার এবং সেটা নিয়ে সজাগ থাকার সময় এসেছে। ধন্যবাদ। আমার শুধু একটা জিনিস মনে হয়, মানে রবীন্দ্রনাথকে রাবীন্দ্রিক বলে সিংহাসনে না তুললে, তাকে যদি আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করি, তাহলে এই সিউডো রাবীন্দ্রিক ব্যাপারটা মনে হয় কমে যাবে।